নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর সপ্তম অধ্যায় বিষয়বস্তু সেটা হচ্ছে সুলতানি আমল এবং মুঘল আমল। সুলতানি আমল এবং মুঘল আমল দুটো আমলেই কিভাবে স্থাপত্য শিল্পের উন্নতি হয়েছে, স্থাপত্য শিল্প কিভাবে তারা ব্যবহার করতো স্থাপত্যকে, সেইটাকে একটা তুলনামূলক আলোচনা করব। মানে সুলতানি পিরিয়ডে কি আর্কিটেকচার কেমন ছিল এবং মুঘল পিরিয়ডে কেমন আর্কিটেকচার ছিল তার একটা আমি আলোচনা করব, ডিসকাস করব, কম্প্যারিজন করব, ডিসকাশন করব। তা এই সুলতানি এবং মুঘল পিরিয়ডের আর্কিটেকচার নিয়ে তো সেই বিষয় বলতে গেলে আমাকে কিছু সুলতানি আমলের কিছু স্থাপত্যের উদাহরণ দিতে হয় এবং মুঘল আমলের কিছু স্থাপত্যের উদাহরণ দিতে হয়, তবে তোমাদের বোঝাতে পারবো যে এদের মধ্যে পার্থক্য কি হয়েছিল স্থাপত্য শিল্পের ক্ষেত্রে। মানে সুলতানি পিরিয়ডের আর্কিটেকচার এবং মুঘল পিরিয়ডের আর্কিটেকচার কিছু এক্সাম্পল দিলে তবে তোমাদের আমি ডিফারেন্সটা কিভাবে ওদের আর্কিটেকচারের ক্ষেত্রে ডিফারেন্ট হয়েছিল সেটা আমি ডিসকাস করতে পারবো এবং তোমরা বুঝতে পারবে। তাই কিছু উদাহরণ দিয়ে আমি প্রথমে আলোচনা করব। প্রথমেই আমি সুলতানি স্থাপত্যের ক্ষেত্রে কুতুব মিনারের কথা বলবো। কুতুব মিনার তোমরা নাম শুনেছো, আমি আগে আলোচনাও করেছি। তো সেই কুতুব মিনারকে বলা হয় সুলতানি স্থাপত্যের একটি অন্যতম উদাহরণ। এটা একটা প্রভাবশালী স্থাপত্যের মধ্যে একরকম ছিল। সুলতানি সময়ে যত স্থাপত্য তৈরি হয়েছে তার মধ্যে কুতুব মিনারকে উল্লেখযোগ্য বলা হয়। এটা একটা প্রভাবশালী মানে খুব ইনফ্লুয়েন্সিয়াল আর্কিটেকচার ছিল কুতুব মিনার। সেই কুতুব মিনার কে তৈরি করেছিল? কুতুব মিনারের নাম শুনেই তোমরা বুঝতে পারছো এবং তোমাদের আমি আগেও আলোচনা করেছি যে সুলতান কুতুবউদ্দিন আইবক, যিনি কিনা সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন সেটা আমি অনেক আগে আলোচনা করে দিয়েছি কুতুবউদ্দিন আইবকের বিষয়। তো সেই সুলতান কুতুবউদ্দিন আইবক এই কুতুব মিনার তৈরির কাজ শুরু করেছিলেন, সুলতান কুতুবউদ্দিন আইবক। এবং তা শেষ করেছিলেন কে? শেষ করেছিলেন তার জামাই এবং তার পরবর্তীকালে সুলতান ইলতুৎমিশ, মানে তারই সান-ইন-ল ইলতুৎমিশ, সুলতান ইলতুৎমিশ। তিনি এই কুতুব মিনার বা কুতুব মিনারের যাকে বলে সেটাকে তৈরি করা শেষ করেছিলেন কাজটা। তো এই কুতুব মিনার এটা ছিল একটা খুবই লম্বা, তোমরা দেখেওছো, যারা দিল্লি গেছো তারা দেখেছো যে খুবই লম্বা একটা এবং শিলালিপি খোদাই করা একটা মিনার ছিল। মানে একটা টল এবং ইনস্ক্রিপশন কার্ভ করা একটা মিনারে যাকে বলা হয়। এবং এই যে কুতুব মিনার, এই কুতুব মিনারটা একটা ইন্দো ইসলামীয় স্থাপত্যের একটা নিদর্শন, একটা ইন্দো ইসলামিক আর্কিটেকচারের একটা এক্সাম্পল বলা যায় এই কুতুব মিনারকে। এরপরে আসি আমি কুতুব মিনারের পরে আলাই দরওয়াজা, যেটা সুলতানি আমলের আরেকটা উল্লেখযোগ্য স্থাপত্য, সুলতানি পিরিয়ডে আরেকটা মানে খুবই একটা ইম্পর্টেন্ট একটা আর্কিটেকচার বলা যায় আলাই দরওয়াজা। এই আলাই দরওয়াজা নাম শুনেই তোমরা বুঝতে পারছো যে সুলতান আলাউদ্দিন খলজির আমলে এটি তৈরি হয়েছিল। আলাউদ্দিন খলজি কে তার নিয়ে আমাকে আশা করি আর বোঝাতে হবে না, তোমরা ভালো করে আমি ভিডিও করে দিয়েছি আলাউদ্দিন খলজি সম্পর্কে। তো সেই সুলতান আলাউদ্দিন খলজির সময় কিন্তু এই আলাই দরওয়াজা তৈরি হয়েছিল। এটা মূলত লাল বেলে পাথরে তৈরি হয়েছিল, রেড স্যান্ডস্টোনে তৈরি হয়েছিল এবং এটা ছিল সুলতান আলাউদ্দিন খলজির ক্ষমতার প্রতিফলন, মানে পাওয়ারের রিফ্লেকশন। সুলতান আলাউদ্দিন খলজি খুবই তো ক্ষমতাবান ছিলেন, খুবই প্রভাবশালী একজন সুলতান ছিলেন, একজন ইনফ্লুয়েন্সিয়াল একজন সুলতান ছিলেন এবং খুব পাওয়ারফুল ছিলেন। তো সেই পাওয়ারের যে রিফ্লেকশন বা ক্ষমতার যে প্রতিফলন সেটা কিন্তু এই আলাই দরওয়াজার স্থাপত্যের মাধ্যমে বোঝা যায়। কেন? কারণ এই যে লাল বেলে পাথরে তৈরি দরজার মধ্যে স্বভাবতই অনেকে কি করে, নর্মালি দরজার মধ্যে বিভিন্ন ডিজাইন করে বা ভগবানের নাম, ঈশ্বরের নাম বা আল্লাহর নাম খোদাই করা হয়, কিন্তু না, আলাই দরওয়াজাতে কোনো আল্লাহর নাম খোদাই করা হয়েছিল না বা কোনো ঈশ্বরের নাম কিন্তু খোদাই করা হয়েছিল না, করা হয়েছিল সুলতানের প্রশংসা, আলাউদ্দিন খলজির বিভিন্ন গুণগান, প্রেইজ, সেগুলোকে কার্ভ করা হয়েছিল দরওয়াজার মধ্যে বা সেই ডোরের মধ্যে কার্ভ করা হয়েছিল। ভাবতে পারছো কতটা ক্ষমতার প্রতিফলন ছিল, পাওয়ার রিফ্লেকশন ছিল এই আলাই দরওয়াজা। এই দুটো স্থাপত্যের কথা আমি সুলতানি আমলে আলোচনা করলাম। এবারে আসি মুঘল সময়ে। মুঘল সময়ে আমাদের মূলত মুঘল সম্রাট আকবরের সময়ে স্থাপত্যের বিকাশ ঘটে। তার আগে খুব একটা স্থাপত্য শিল্পের উন্নতি হয়নি। আর্কিটেকচারে ডেভেলপ হয়েছিল মুঘল পিরিয়ডে সম্রাট আকবরের সময়। তো আকবর কি করেছিলেন,
স্থাপত্যের ক্ষেত্রে তিনি ভারতীয়, মুসলিম, পারসিক, তুর্কি, মধ্য এশিয়া সমস্ত স্থাপত্যকে একসঙ্গে সংমিশ্রণ ঘটিয়েছিলেন। সুলতানি পিরিয়ডে শুধু মধ্য এশিয়ার স্থাপত্যের সঙ্গে সংমিশ্রণ হয়েছিল, কিন্তু আকবর মানে মুঘল পিরিয়ডে আকবর কি করেছিলেন, এই ভারতীয় মানে ইন্ডিয়ান, ইসলামিক, তারপরে পার্সিয়ান, টার্কিশ এবং মিডল এশিয়ার সমস্ত আর্কিটেকচারকে কম্বাইন করে একটা নতুন আর্কিটেকচার, একটা ইমপ্রুভ আর্কিটেকচার তৈরি করেছিলেন, একটা উন্নত স্থাপত্য শৈলী তৈরি করেছিলেন। এবং সেক্ষেত্রে বৈশিষ্ট্য কি ছিল তার স্থাপত্যের ক্ষেত্রে? প্রথমেই বলতে পারি বিশাল বিশাল হল থাকতো, তার মানে আকবরের সময় যে সমস্ত স্থাপত্য তৈরি হয়েছে সেখানে বিশাল বিশাল হল থাকতো, বড় বড় হল রুম থাকতো, তার সঙ্গে থাকতো খিলানযুক্ত দরওয়াজা, খিলানযুক্ত প্রবেশদ্বার যাকে বলে, মানে প্রথম যে এন্ট্রান্সটা হবে বা প্রবেশ হবে সেটা খিলান থাকবে, মানে আর্চ মতো করা থাকবে, রাউন্ড করে একটা খিলান দরওয়াজা, এটা একটা বৈশিষ্ট্য ছিল। তার সঙ্গে আরেকটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল বালবাস গম্বুজের ব্যবহার। বালবাস গম্বুজ, যেটা পেঁয়াজের মতো দেখতে হয় গম্বুজগুলো, ডোম, বালবাস ডোম, সেই গম্বুজের ব্যবহার বা বালবাস ডোমের ইউজ। তার সঙ্গে সঙ্গে পাতলা পাতলা মিনার ইউজ করা, মানে হালকা সরু সরু মিনারের, যেটা কুতুব মিনার তোমার একটা সুলতানি আমলে তোমাদের আলোচনা করলাম যে একটা বড় চওড়া একটা মিনার, মুঘল পিরিয়ডে কিন্তু মিনার গুলো ব্যবহার করা হতো পাতলা পাতলা থিন মিনারে। এটা ছিল আকবরের সময় স্থাপত্যের বৈশিষ্ট্য। তার সময় কি কি তৈরি হয়েছিল? মূলত আগ্রা ফোর্ট, যেটা খুবই তোমরা আগ্রা গেলে তোমরা দেখতে পাবে, খুবই সুন্দর একটা স্থাপত্য, খুবই সুন্দর একটা মানে বিউটিফুল একটা আর্কিটেকচার আগ্রা ফোর্ট। এবং তার সঙ্গে ফতেপুর সিক্রি, এটাও কিন্তু আকবরের একটা সময় তৈরি হওয়া উল্লেখযোগ্য স্থাপত্য, ইম্পর্টেন্ট একটা আর্কিটেকচার। দিল্লি গেলে তোমরা এইসব জায়গাগুলো দেখলে বুঝতে পারবে যে কতটা স্থাপত্যের ক্ষেত্রে উন্নতি হয়েছিল তখন আর কি, মানে কতটা কারিগরদের মাধ্যমে সম্রাটরা সুলতানরা কাজ করিয়েছেন, সেটা আগ্রা ফোর্ট এবং ফতেপুর সিক্রি দেখলেই বুঝতে পারবে। এবার আকবরের সময় পরবর্তীকালে আমি জাহাঙ্গীরের কথা বলবো, পরবর্তী সম্রাট, মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময় কি হয়েছিল? জাহাঙ্গীরের সময় একটা নতুন ধরনের কারুকাজের ব্যবহার লক্ষ্য করা যায়, মানে সেই সময় শ্বেত পাথরের ওপর পাথর, মূল্যবান পাথর বসিয়ে আর কি একটা নতুন সূক্ষ্ম কারুকাজের ব্যবহার সেই সময় শুরু হয়, মানে হোয়াইট স্টোনের ওপরে জেম সেটিং করে একটা নতুন মানে একটা কি বলবো আর্টিসানারি তৈরি করা হয়, কারুকাজ তৈরি করা, সূক্ষ্ম, খুবই মানে ডেলিকেট আর্টিসানারি যাকে বলে। এবং সেটাকে বলা হচ্ছে কি পিয়েট্রা ডুরা, এইটাকে বলা হয় পিয়েট্রা ডুরা, পিয়েট্রা ডুরা, এই যে কারুকাজটা এটাকে বলা হচ্ছে পিয়েট্রা ডুরা। এবং জাহাঙ্গীরের সময় কিন্তু এই মানে সূক্ষ্ম কারুকাজের ব্যবহার শুরু হয়, মানে এই এলিগেন্ট আর্টিসানারিটা ইউজ করা শুরু হয় জাহাঙ্গীরের আমলে। এবং তার সময় তৈরি হওয়া স্থাপত্যের মধ্যে উদাহরণ কি? সেটা হচ্ছে ইতিমাদ উদ দৌলা, ইতিমাদ উদ দৌলা বলে একটা সমাধি সৌধ, যেখানে আর কি মানুষ মারা গেলে সৌধ করতো তো তখনকার সময়, তো সেই ইতিমাদ উদ দৌলাতে পিয়েট্রা ডুরা কারুকাজের কিন্তু ব্যবহার ছিল, সূক্ষ্ম কারুকাজ জাহাঙ্গীরের সময় কিন্তু শুরু হয়েছিল। এরপর আসি শাহজাহানের সময়। শাহজাহানের সময় তো তোমরা সবাই জানো যে স্থাপত্যের ক্ষেত্রে স্বর্ণযুগ, শাহজাহান, মুঘল সম্রাট শাহজাহানের সময় গোল্ডেন এজ ছিল বলা যায়, গোল্ডেন টাইম ছিল এই আর্কিটেকচারের ক্ষেত্রে, সবকিছুর ক্ষেত্রে, আর্ট, কালচার, আর্কিটেকচার সব ক্ষেত্রে। তো শাহজাহানের সময় কি হয়েছিল, তিনি কি করেছিলেন, মানে মার্বেল পাথরের ব্যবহার সবাই করতেন, তিনি সেই মার্বেল পাথরের ব্যবহার করে আরো সূক্ষ্ম, আরো মার্জিত কারুকাজ তৈরি করেছিলেন, স্থাপত্য তৈরি করেছিলেন, মানে আরো এলিগেন্ট, আরো ডেলিকেট এলিগেন্ট আর্টিসানারি তৈরি করেছিলেন বা স্থাপত্য আর্কিটেকচার তৈরি করেছিলেন কে? মুঘল সম্রাট শাহজাহান। তার সময় অন্যতম উল্লেখযোগ্য স্থাপত্য কি ছিল? তাজমহল, যেটা তোমরা সবাই জানো শাহজাহানের আমলে তৈরি হওয়া উল্লেখযোগ্য ইম্পর্টেন্ট একটা আর্কিটেকচার, সেটা কি? তাজমহল। এই তাজমহলে তোমরা দেখতে পাবে মানে স্থাপত্যের ক্ষেত্রে অন্যতম অনেক মানে কিছু লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে প্রতিসম নকশা, প্রতিসম নকশা বা সিনমেট্রিক্যাল ডিজাইন, মানে এটাকে মানে জ্যামিতির দিক থেকে দেখলে তোমরা বুঝতে পারবে যে গোল, সার্কেল বা বর্গক্ষেত্র, স্কোয়ার, এই ধরনের ডিজাইন কিন্তু এই তাজমহলের মধ্যে ব্যবহার করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান। এটাকে বলা হচ্ছে প্রতিসম নকশা বা সিনমেট্রিক্যাল ডিজাইন। এছাড়া কোরআনের শিলালিপি ব্যবহার করা হয়েছে। কোরআনের শিলালিপি মানে হচ্ছে কুলিক শিলালিপি, আরবিয়ান একটা স্ক্রিপ্ট, আরবি লিপি যাকে বলে, এটা কোরআন লেখার ক্ষেত্রে ব্যবহার করা হতো। সেই লিপি, কোরআনের সেই শিলালিপি, সেটা কিন্তু এই তাজমহলে
খোদাই করা হয়েছিল। তার সঙ্গে সঙ্গে পিয়েট্রা ডুরা কারুকাজেরও ব্যবহার দেখা যায়। পিয়েট্রা ডুরা এই কারুকাজও কিন্তু তাজমহলের মধ্যে লক্ষ্য করা যায়। এছাড়া শাহজাহানের আমলে আরো কিছু উল্লেখযোগ্য স্থাপত্য বা আর্কিটেকচার কি, সেটা হচ্ছে মতি মসজিদ, যেটা কিনা আগ্রাতে তৈরি হয়েছিল। আগ্রাতে মতি মসজিদ, জামা মসজিদ যেটা কিনা দিল্লিতে তৈরি করেছিলেন, তার সঙ্গে সঙ্গে লাহোর ফোর্ট, এগুলো সবই কিন্তু শাহজাহানের আমলে তৈরি হওয়া উল্লেখযোগ্য স্থাপত্য, ইম্পর্টেন্ট আর্কিটেকচার। এবার শাহজাহানের পরে যখন ঔরঙ্গজেবের সময়, সেভাবে কিন্তু স্থাপত্যের আর উন্নতি হয়নি। তার সময় ঐতিহ্য হ্রাস পায়, মানে ডিক্রিজ হয় ট্র্যাডিশনটা। এই যে আর্কিটেকচারের যে একটা ঐতিহ্য চলছিল বা ট্র্যাডিশন চলছিল, সেটা ডিক্রিজ হয়, উন্নতি হয়নি, ডেভেলপ হয়নি। কেন? ঔরঙ্গজেব সেভাবে একজন উৎসাহী ছিলেন না, এই ব্যাপারে ইন্টারেস্টেড ছিলেন না। তিনি তো খালি যুদ্ধ করে গেছেন, তার জীবনভর যুদ্ধ করে গেছেন, ক্ষমতার লড়াই। ঔরঙ্গজেব মুঘল সম্রাট হিসেবে তার এইটাই পরিচয় আর কি, যুদ্ধ করতে করতেই তিনি তার সাম্রাজ্য মানে সাম্রাজ্যের যে টাইমটা সেটা শেষ করে দিয়েছিলেন। তাই ঔরঙ্গজেবের সময় সেভাবে কিছু স্থাপত্য তৈরি হয়নি বা আর্কিটেকচার তৈরি হয়নি। তবে একটা উল্লেখযোগ্য স্থাপত্য অবশ্যই ছিল, সেটা হচ্ছে কি বিবি কা মকবারা। বিবি কা মকবারা এটা ঔরঙ্গজেবের আমলে তৈরি হয়েছিল এবং এটাকে বলা হয় দ্বিতীয় তাজমহল। দ্বিতীয় তাজমহল বলা হয় কেন? কারণ তাজমহলের মতো ওই রকমই নকশা, ওই রকমই শিলালিপি খোদাই করা, ডিজাইন খোদাই করা, সূক্ষ্ম কারুকাজ করা, পিয়েট্রা ডুরার কারুকাজ করা, এইরকম ব্যবহারটা কিন্তু বিবি কা মকবারাতেও হয়েছিল। মানে তিনি আর নতুন করে কিছু স্থাপত্য তৈরি করতে পারেননি, ওই শাহজাহানের নকল করেই একটা তাজমহলের মতো করেই একটা বানিয়েছিলেন বিবি কা মকবারা, নিজের ক্ষমতার প্রতিফলন করার জন্য। এটাই হচ্ছে মেন কথা, পাওয়ারের রিফ্লেকশন করার জন্য ঔরঙ্গজেব এটা করেছিলেন। কিন্তু সেভাবে স্থাপত্যের উন্নতি কিন্তু মুঘল আমলে, ওই সময় কিন্তু স্থাপত্য আস্তে আস্তে অবনতি হয় ঔরঙ্গজেবের সময় থেকে। তো এই হলো সুলতানি পিরিয়ডের কিছু স্থাপত্যের উদাহরণ বললাম, তার সঙ্গে সঙ্গে মুঘল আমলের কিছু স্থাপত্যের উদাহরণ তোমাদের আমি আলোচনা করলাম। এবার বলবো এদের মধ্যে কি পার্থক্য ছিল, সুলতানি আমলের স্থাপত্য বৈশিষ্ট্য এবং মুঘল আমলের স্থাপত্য বৈশিষ্ট্যের মধ্যে কি পার্থক্য ছিল, কি ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে কি ডিফারেন্টটা ছিল। প্রথম ডিফারেন্স হিসেবে বলতে পারি যে সুলতানি আমলে জ্যামিতিক নকশা, জিওমেট্রিক্যাল ডিজাইন, সেগুলোর ব্যবহার ছিল বেশি, জ্যামিতিক নকশা এবং ক্যালিগ্রাফি ছিল, এবং তার সঙ্গে সঙ্গে আরবক্স নকশা, আরবক্স ডিজাইন, এগুলো সবই কিন্তু সুলতানি আমলে স্থাপত্যের ক্ষেত্রে উদাহরণ হিসাবে আমরা বলতে পারি। অপরদিকে যখন মুঘল পিরিয়ডের স্থাপত্য তৈরি হয়, তখন কিন্তু কিছু ডিজাইন বা নকশার ক্ষেত্রে পার্থক্য হয়। তখন ফুলের নকশা, ফুল ফুল লতা পাতা এই সমস্ত ডিজাইন লক্ষ্য করা যায়, সেটাকে বলা হচ্ছে ফ্লোরাল ডিজাইন যাকে বলা হয়। সেই ফুলের নকশা, পিয়েট্রা ডুরার ব্যবহার, এটা নতুন তৈরি হয়। তার সঙ্গে সঙ্গে ক্যালিগ্রাফিরও ব্যবহার ছিল, মুঘল পিরিয়ডেও ক্যালিগ্রাফির ব্যবহার ছিল। এইগুলো হচ্ছে পার্থক্য, প্রথম নকশার ক্ষেত্রে এটা পার্থক্য। দুই হচ্ছে মানে স্থাপত্য তৈরি হতো কিভাবে, বৈশিষ্ট্যগুলো কি ছিল। এক হচ্ছে খিলান থাকা, খিলান মানে ছোট ছোট খিলান থাকতো। খিলান মানে তোমাদের আমি বললাম আর্চ যেটাকে বলা হয়, সেই খিলানের ব্যবহার কিন্তু সুলতানি পিরিয়ডেও ছিল, কিন্তু ছোট ছোট খিলান তৈরি হতো। তার সঙ্গে সঙ্গে গম্বুজেরও ব্যবহার ছিল, কিন্তু ছোট ছোট গম্বুজের ব্যবহার ছিল, আর তার মানে ডোম যাকে বলে। আর মজবুত মিনার, মিনারটা কিন্তু খুব মজবুত ভাবে তৈরি হতো সুলতানি আমলে, মিনারেরটা খুব স্ট্রং ছিল। অন্যদিকে সুলতানি মুঘল পিরিয়ডে কিন্তু বড় খিলানযুক্ত দরজা, যেটা আমি আকবরের সময় বললাম যে একটা খুব বড় একটা এন্ট্রান্সে একটা আর্চ এন্ট্রান্স থাকতো বড়, তার সঙ্গে বিশাল বিশাল হল থাকতো, এটাও বলেছি বৈশিষ্ট্য। তার সঙ্গে বালবাস গম্বুজ, যেটা বললাম যে পেঁয়াজের মতো দেখতে গম্বুজ, বড় বড় গম্বুজের ব্যবহার, বালবাস ডোম তাকে বলা হয়, সেই ব্যবহারটা কিন্তু মুঘল আমলেই হয়েছিল। তার সঙ্গে পাতলা মিনার, মিনার কিন্তু পাতলা ছিল, থিন থিন মিনারের, ওই মোটা মোটা মজবুত মিনার কিন্তু সুলতানি পিরিয়ডে ছিল, মুঘল পিরিয়ডে কিন্তু আর ছিল না। এটা একটা পার্থক্য বলা যায়। এবার 3 নম্বর পার্থক্য হচ্ছে ইন্দো ইসলামীয় স্থাপত্য। এটা সুলতানি পিরিয়ডে মূলত মধ্য এশিয়ার স্থাপত্যের সঙ্গে মানে ভারতীয় স্থাপত্যের একটা সংমিশ্রণ ঘটেছিল, এর বেশি কিছু না, এই জন্য একে ইন্দো ইসলামীয় স্থাপত্য বলা হয়। ইন্দো ইসলামিক আর্কিটেকচার এটা সুলতানি পিরিয়ডে ছিল। আর মুঘল পিরিয়ডে কি হয়েছিল, ভারতীয় স্থাপত্যের সঙ্গে পারসিক, তুর্কি, মধ্য এশিয়ার স্থাপত্য সংমিশ্রণ ঘটেছিল। পার্সিয়ান, টার্কিশ, ইন্ডিয়ান এবং তার সঙ্গে মিডল এশিয়ার
যে একটা আর্কিটেকচারের যে একটা কম্বিনেশন হয়েছিল, করে একটা নতুন আর্কিটেকচার তৈরি হয়েছিল। এই হচ্ছে পার্থক্য। সুলতানি আমল এবং মুঘল আমলের স্থাপত্যের ক্ষেত্রে কিন্তু এই পার্থক্য বা এই ডিফারেন্স লক্ষ্য করা যায়। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম কিছু উদাহরণ দিয়ে স্থাপত্য বৈশিষ্ট্যের ক্ষেত্রে কি পার্থক্য হয়েছিল সুলতানি আর মুঘল পিরিয়ডে, এবং কি কি রকমের ভাবে সুলতানি পিরিয়ডে স্থাপত্য, কিছু উদাহরণ দিলাম। মুঘল পিরিয়ডে মুঘল সম্রাটদের আমলে তৈরি হওয়া কিছু স্থাপত্যে তোমাদের আমি উদাহরণ দিলাম। আশা করি তোমরা বুঝতে পারলে, তোমাদের ভালো লাগলো। তো এইখানে আমি এই বিষয়ে আলোচনা শেষ করছি, এবং আলোচনা শেষে তোমাদের সবাইকেই বলতে চাই যে যারা এখনো শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, তবে নোটিফিকেশন পাবে। আর ম্যানুয়াল পরীক্ষা সামনে এসে যাচ্ছে, আর সপ্তম অধ্যায়েরও আমার আর কিছু বিষয়বস্তু আলোচনায় বাকি আছে, করে নিয়েই কিন্তু আমি প্রশ্ন উত্তর দেব। তাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো এইখানে আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার।